শান্তনুদা, কি ওনার সঙ্গে কথা হচ্ছে? ভালু পাহাড় নাম কেন? ভালু পাহাড় নাম কেন? ভালো হ্যাঁ, না দেখি নাই। আচ্ছা, দেখেননি? না, আচ্ছা, চলতে চলতে এখন আমরা বান্দোয়ান টাউন থেকে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলের প্রায় কাছে চলে এসেছি। এখানে একটা ফলকে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, বিট হচ্ছে বান্দোয়ান এরিয়া। যাই হোক, এখন আমরা আমাদের এই টেন্টে এই শালপাতা চিকেনের আইটেমটা নিয়ে এসেছি। গরম আছে, একটু লেবু অ্যাড করে খেয়ে দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1 ফেব্রুয়ারি 2025। আমরা সাতগুরুম হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়েছি বান্দোয়ানের পথে। আমরা এবারের যে ঝাড়খণ্ড, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ট্যুর করছি, তাতে যে এবারে আপনাদেরকে দেখাবো আমাদের মিশন যেটা, সেটা হচ্ছে যে আপনারা ঘাটশিলায় এসে কিভাবে ঘাটশিলার কমন প্লেসগুলোকে না দেখে আনকমন কিছু পকেট আপনারা ভিজিট করতে পারেন এবং সেখানে কি কি দেখার আছে। এবং অনেকেই কাঁকড়াঝোড়ে যান। কাঁকড়াঝোড় এখন অনেকটাই পরিচিত হয়ে গেছে বিগত বছর 3-এর মধ্যে, কিন্তু কাঁকড়াঝোড়ে থেকে আপনারা কি কি আনকমন পকেট আরো দেখতে পারবেন ঝাড়খণ্ডেরও ঘাটশিলা অঞ্চলকে কেন্দ্র করে এবং পুরুলিয়ার এই বান্দোয়ান দুয়ারসিনী অঞ্চলকে কেন্দ্র করে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আজকের প্রথম গন্তব্যে। সেটা একটু স্বল্প পরিচিত জায়গা, সেটা হচ্ছে টাটকো ড্যাম এবং ভালুডুংরি। এটা দিয়ে আজকে আমরা শুরু করব, তারপর দেখাবো চমক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন কিরকম ন্যাচারাল ক্যানোপি হয়ে গেছে গাছ দিয়ে। এটাই হচ্ছে গালুডি বান্দোয়ান রোডের মজা। মাঝে মাঝে জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট জনপদ, তারপর আবার জনপদগুলো হারিয়ে গিয়ে জঙ্গল, আবার জঙ্গল হারিয়ে গিয়ে আবার জনপদ। এই করতে করতে এই দীর্ঘ দুয়ারসিনী থেকে বান্দোয়ান 16 কিলোমিটার পথ আমরা পৌঁছে যাব। এখন আমরা পৌঁছে গেছি বান্দোয়ানের চৌমাথার মুখে। এই জায়গাটা একটু জনবহুল জায়গা, তো তার জন্য গাড়ি আসতে চলবে, এটাই স্বাভাবিক। আপনাদেরকে দেখাচ্ছি বান্দোয়ানের চৌমাথার মুখ। এইটা হলো বান্দোয়ানের চৌমাথার মুখ। ডান দিক থেকে রানীবাঁধ বাঁকুড়ায় যাওয়ার রাস্তা, মুকুটমণিপুর, 12 মাইলের জঙ্গল, সুতান। আমরা এখন সোজা যাব, আমরা টাটকো ড্যামের পথে যাচ্ছি, তাই সোজা যাব। আর এই বাঁ দিকটা টুয়ার্ডস পুরুলিয়া, বরাভূম, বলরামপুর। আর আমরা যেদিক থেকে এলাম সেদিকটা তো গালুডি আপনারা জানেন, বা দুয়ারসিনী। আর আমরা এখন সোজা যাব। তাহলে চলুন টাটকো ড্যাম যাওয়া যাক। এখন আমরা একদম লক গেটের উপর দিয়ে পাস করছি। এই হলো লক গেট টাটকো ড্যামের, আপনারা দেখতে পাচ্ছেন জয়জিৎ স্টুডিওর ক্যামেরার মাধ্যম দিয়ে। এটা আমাদের আজকের প্রথম গন্তব্য। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টাটকো জলাধার বান্দোয়ানের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই সাইডে পেছন দিকে ড্যামের লক গেট, যেটা আমরা পার করে একটু আগে এলাম গাড়ি করে। আর এই পুরো বিস্তীর্ণ ওয়াটার বডিটাই হচ্ছে টাটকো জলাধার। আপনাদেরকে দেখাচ্ছি। আর চলুন আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস। সেটা হচ্ছে এই টাটকো জলাধারের সামনে আপনারা রাত কাটাতেও পারেন। সেই রাত কাটানোর জায়গাটার নাম হচ্ছে অ্যাডেলফা রিট্রিট। আমি আপনাদেরকে দেখাই। এই টাটকো জলাধারের থেকে একটা ছোট্ট ক্যানেল খোঁড়া হয়েছে, মানে এটা একটা ইরিগেশন পোর্শনেরই পার্ট আর কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই দেখুন
এখান থেকে ওয়াটার সাপ্লাই হয়। আর এইটা হচ্ছে টাটকো জলাধারের কাছে যদি আপনারা রাত কাটাতে চান তাহলে তার জন্য সুন্দর বন্দোবস্ত আছে। তা আমরা তো এর ফোন নাম্বার আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না, কিন্তু আপনারা ম্যাপে আপনারা নেটে পেয়ে যাবেন। ভালু ক্যাম্প, যেহেতু ভালু পাহাড়ের কাছে টাটকো ড্যাম, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে ভালু ক্যাম্প। এবং আরেকটা নাম হচ্ছে অ্যাডেলফা রিট্রিট। এখানে আপনারা রাত্রে থাকতে পারেন। এখানে ওদের ক্যাম্প ওরা করে দেয়। অনেক বাইক রাইডাররা এখানে এসে থাকে, আমি দেখেছি। আর ওই দেখুন দূরে জলাধারে হাঁস চড়ে বেড়াচ্ছে। কুয়াশা এখনো পুরোপুরিভাবে কাটেনি, হালকা একটু রোদ উঠেছে। এখন 11টা 10-এর মতো বাজে, তাইতে প্রচন্ড গরম লাগছে। তবে রাত্রিবেলার দিকে বেশ কমফোর্টেবল ওয়েদার এদিকে। এই মোটামুটি ড্যামের দৃশ্য। পুরুলিয়ার বান্দোয়ানের দিকে এলে অবশ্যই টাটকো ড্যাম দেখতে ভুলবেন না। এবং সামনে আরো ইন্টারেস্টিং জিনিস আছে, দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা ভালুডুংরি যাওয়ার পথে রয়েছি ভালু সোনাঝুরি ফুটবল ময়দানের ক্যাম্পাসের সামনে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন ফুটবল ময়দানের ঠিক পাশে একটা ছোট্ট টিলার ল্যান্ডস্কেপ, অসাধারণ সুন্দর। যাব আমরা এখানে। আর আমার ওই পেছন দিকটাই হচ্ছে খুব সম্ভবত ভালু পাহাড়েরই রেঞ্জ আর কি। তো যাই হোক, যেটা আমি শুনেছি যে এটাকে ভালু পাহাড় বলা হয়, হয়তো কোনো এক সময় এখানে অনেক ভাল্লুকের উৎপাত ছিল, বা এখনো হয়তো আছে একটু আধটু। তো তার জন্যই বোধহয় খুব সম্ভবত এই পাহাড়টার নাম হয়েছে ভালু পাহাড়, মানে ভাল্লুকের নামে। তাহলে চলুন একটুখানি এই ল্যান্ডস্কেপটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আসুন আমার সঙ্গে। অসাধারণ। প্রথমেই একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। বিউটিফুল বিউটিফুল ল্যান্ডস্কেপ, মানে পুরো শুটিং স্পট। আমি ওই যে বললাম না যে শুধুমাত্র যেটা আপনার ডেস্টিনেশন হবে সেই জায়গাটা কিন্তু শুধু কম গুরুত্বপূর্ণ নয়, যাওয়ার পথে আর কি কি প্রাপ্তি পাওনা যোগ রয়েছে সেটা কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে সুন্দর একটা রাস্তার যাত্রাপথের মধ্যেখানে ল্যান্ডস্কেপ। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে অলরেডি একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলছে। আসুন দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা ওনার থেকে। বিউটিফুল বিউটিফুল। মানে যদি এসইউভি নিয়ে আসতে পারতাম, বা আপনারা যদি কেউ নিয়ে আসেন এখানে একবার চড়িয়ে ট্রাইও করে দেখতে পারেন। গাড়ি মনে হয় উঠে যেতে পারে, মোটরসাইকেল তো আরামসে উঠবে। ভালোই ডিপ আছে এটা, মানে খানাটা। হ্যাঁ শান্তনুদা, কি ওনার সঙ্গে কথা হচ্ছে? ভালু পাহাড় নাম কেন? ভালু পাহাড় নাম কেন? ভালো হ্যাঁ না, দেখি নাই। আচ্ছা, দেখেননি? নাই, আছে আচ্ছা, এই ভঙ্গি দেখা আছে না। তো এটার নাম ভালু পাহাড় হলো কেন? ভাল্লুকের জন্য কি? হ্যাঁ, কেন তোরা ওইটা খুঁজতে আসিস না? ও হ্যাঁ, আমরা একটু ঘুরতে এসেছি। ওই হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি। আর আমরা একটু টিভির চ্যানেল থেকেও এসেছি আর কি, ইউটিউব বলে একটা চ্যানেল থেকে এসেছি। হ্যাঁ, তো আপনাকেও সবাই দেখতে পাবে। কেন ফটো করছিস? দেখার জন্য। আপনার সঙ্গে স্মৃতি স্মৃতি ছবি ছবি স্মৃতি। ও ছবি? হ্যাঁ 2 লাখ টাকা কি? ঠিক আছে ঠিক আছে, দেখে একটু জায়গাটা ঘুরে দেখি আশপাশটা। যাই হোক, দেখতেই পাচ্ছেন উনি কানে কম শোনেন আর কি, যার জন্য উনি প্রপার আমার কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারলেন না। যাই হোক, আমি চেষ্টা করব অন্য কোনো গ্রামবাসীকে পেলে তাদেরকেও জিজ্ঞেস করার যে ভাল্লুকের জন্যই অ্যাকচুয়ালি এই পাহাড়টার নাম ভালু পাহাড় হয়েছে কিনা। দেখুন ল্যান্ডস্কেপ দেখুন, ও অসাধারণ অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। মানে পুরো শুটিং প্লেস, একদম বিউটিফুল লাগছে। বিউটিফুল বিউটিফুল। বেশি দূর যাব না, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে আজকে। আপনাদের যেমনটি বলেছি যে আমরা এখান থেকে তো এখন ভালু পাহাড় যাবই, আর সেখান থেকে আমরা ফিরবো ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। এবং কাকড়াঝোড়ে মানে আপনারা কাকড়াঝোড়ে থেকে অন্যান্য অচেনা অপরিচিত কি কি পকেট দেখতে পারেন ওখানকার,
সেগুলো আমি কিছুটা তুলে ধরবার চেষ্টা করব। আমরা তো বান্দোয়ান পুরুলিয়া সাইড দিক দিয়ে ঢুকবো, আপনারা উল্টো দিক দিয়ে আসবেন যদি ওদিক দিয়ে শুরু করেন। আর যদি বান্দোয়ানের এখানে দুয়ারসিনী এখানে থেকে শুরু করেন তাহলে ঠিক আমাদের মতন করেই করবেন। আর কাকড়াঝোড়ে যাওয়া আসার তো আপনারা জানেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঘাটশিলা, আর যাদের নিজেদের গাড়ি আছে গুগল ম্যাপ সার্চ করে চলেই আসতে পারবেন। তাহলে চলুন ভালু পাহাড়ের দিকে যাওয়া যাক। চল। এখন আমরা ভালু ডুংরি পাহাড়ের উপত্যকার মাঝখানে চলে এসেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের ছিল, কিন্তু কোনোভাবেই সেটাকে খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা। চারিদিকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভ্যালির মতন, দুদিকেই পাহাড় আর মাঝখানে ওয়াটার বডি বয়ে চলেছে। অসাধারণ সুন্দর একটা দৃশ্য। অবশ্যই আসবেন বান্দোয়ানে পুরুলিয়ার এখানে বেড়াতে এলে, দারুণ সুন্দর। আর দূরে হাঁসগুলো জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা প্রকৃতির একদম ক্লোজ থেকে ভিউ। আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। কেমন লাগছে জায়গাটা আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমরা আশা রাখবো যে আপনারা এই জায়গাটা আসবেন, উপভোগ করবেন, যারা এখনো পর্যন্ত আসেননি। আর যারা এসছেন তারা তো নিশ্চয়ই রিকল করতে পারছেন যে জায়গাটা কিরকম সুন্দর। চলুন, হাতে সময় খুব অল্প, আমাদের তো আবার কাকড়াঝোড় যেতে হবে যেরকমটা বলেছি। তো গাড়ির দিকে আমরা আবার হাঁটা লাগাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় আর কি কি চমকপ্রদ দৃশ্য আমরা দেখি। তাহলে চলুন যাওয়া যাক কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন, ভিডিওটা না কেটে দেখুন, ভালো লাগবে। চলুন শান্তনুদা, ফিরে যাওয়া যাক। অবশেষে আমরা পুরুলিয়ার বান্দেয়ান টাউন ক্রস করে কিছুটা যেতেই প্রবেশ করছি পুরুলিয়ার বান্দেয়ানের রাইকা জঙ্গলের পথে, রাইকা পাহাড়ের পথে। আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যাপ্রোচ। গত সপ্তাহেই এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে এই জঙ্গলেই কিন্তু বাঘিনী জিনাত তার আনাগোনা হয়েছিল, এবং গত সপ্তাহ অবধি, গত সপ্তাহ নয় মানে কয়েকদিন আগে পর্যন্ত দলমা রেঞ্জ থেকে আসা যে বাঘটি তারও কিন্তু এখানে আস্তানা হয়েছিল। আমরা চলেছি সেই পথে, বাঘেদের যে পথে আনাগোনা হয়েছিল। আমরা তো বান্দোয়ান থেকে কাকড়াঝোড়ের পথে যাচ্ছি,
পথে যা যা দেখতে পাবো আর কি, অফবিট নতুন কিছু, তার সন্ধান তো আপনাদেরকে দেবই। তার প্রথমটাই হচ্ছে রাইকা পাহাড়ের জঙ্গল, যেখানে জিনাত লুকিয়েছিল। দেখতে পাচ্ছেন, দেখুন নতুন রাস্তা দিয়ে আমরা চলেছি কাকড়াঝোড়ের পথে বান্দোয়ান থেকে। সবাই তো যেভাবে যায় সেভাবে আমরা যাচ্ছি না। আর যেহেতু রিসেন্ট পাস্ট ঘটনা, বাঘিনী জিনাতের আনাগোনা এই রাইকা পাহাড়ের জঙ্গলে হয়েছিল, এবং তারপরে বাঘেরও দলমা পাহাড়ের যে বাঘটি, দেখুন দূরে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এগুলোই রাইকা পাহাড় এবং তার রেঞ্জ এবং তারই জঙ্গল। দেখুন গ্রামবাসীদের প্রধান জীবিকা, বুঝতেই পারছেন কতটা রিস্ক নিয়ে এরা এদের জীবিকা নির্বাহ করে। একে তো হাতির উৎপাত আছেই, তার সঙ্গে রিসেন্ট পাস্ট এই বাঘের উৎপাত হয়েছিল। জানি না আবার কোন দিন হয়তো আবার সেটা রিটার্ন করতে পারে, এই নিয়েই ওদের চলা। যাই হোক, আমরা জঙ্গলে তো দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারবো না, ওরাও কাজে ব্যস্ত। শুধু ভাবছি যে ওদের জীবনযাত্রাটা কতটা কঠিন, সেটাই একটা খণ্ড আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। চলতে চলতে এখন আমরা বান্দোয়ান টাউন থেকে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলের প্রায় কাছে চলে এসেছি। এখানে একটা ফলকে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, বিট হচ্ছে বান্দোয়ান এরিয়া। তো বান্দোয়ান জঙ্গলেরই এটা পার্ট, এবং রাইকা পাহাড় সংলগ্নই জঙ্গল এটা, যেখানে কিছুদিন আগে বাঘেদের আনাগোনা হয়েছিল। আর বাঘেদের দৌলতেই কিন্তু আমাদের এই জায়গাটা খোঁজার প্রয়াস শুরু হয়ে যায়। তারপর থেকেই মনের মধ্যে ঠিক করে নিই যে আপনাদেরকে এই নতুন রাস্তা দিয়ে বান্দোয়ান পুরুলিয়া থেকে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে যাওয়ার রাস্তা দেখাবো। সেই পরিকল্পনা মাফিকই কাজ করছি। তার জন্য বাঘেদেরও কৃতিত্ব কম নয়, কারণ বাঘগুলো না এলে আমার কিন্তু এই চিন্তা ভাবনাটা আসতো না মনের মধ্যে। যাই হোক, এখন আমরা এগোবো আরো জঙ্গলের পথে। দেখা যাক কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়জি স্টুডিও চ্যানেল। কেমন লাগছে আমাদের এই যাত্রাপথটি আপনাদের? পুরুলিয়ার বান্দোয়ান থেকে কাকড়াঝোড়ে যাওয়ার রাস্তাটি মনে হচ্ছে না মনের মধ্যে যে ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন? প্রত্যেক উইকেন্ডে বা প্রত্যেক মাসেই যদি এরকম ভাবে বেরিয়ে পড়া যেত, তাহলে তার চাইতে ভালো কিছু হতে পারত না। এবার আমরা আস্তে আস্তে পুরুলিয়া ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আর তারই একটা ইন্টারসেকশনের একটা কোনো গ্রামের হবে, অজানা নাম না জানা। যাই হোক, রাস্তা দিয়ে চলতে চলতে আপনাদেরকে মনে হলো যে একবার দেখাই, না দেখালে মিস হয়ে যাবে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ, মানে অসাধারণ দৃশ্য। পরন্ত বিকেল হয়ে আসছে, প্রায় 2:45 বাজে। আমরা যাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি, খাওয়া দাওয়া করা হয়নি, শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের সামনে এই চিত্রগুলো তুলে ধরবো বলে। যদিও দোকান পাশারের কোনো অপশানও নেই। তো যাই হোক, এগোনো যাক, সামনে কি আছে আরো দেখি, আপনাদেরকেও দেখাই। এখনো আমরা আমাদের কাকড়াঝোড়, যেটা আজকের ডেস্টিনেশন, সেখানে পৌঁছইনি। একটা স্পট ঘুরে যাব, অন দা ওয়েই সেটা পড়বে। সেটা প্রায় এখনো 10 কিলোমিটারের মতন বাকি। তো চলতে চলতে একটা ছোট্ট তেমাথার মুখে গ্রামের একটা হাটের স্ট্রাকচার পড়ে গেল, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। এখন আমরা পাহাড় থেকে অনেকটা দূরেই চলে এসেছি, রাইকা পাহাড় থেকে। জানি না এখনো আমরা পুরুলিয়া জেলায় আছি কিনা, ঝাড়গ্রাম জেলায় ঢুকে গেছি কিনা। যাই হোক, এখানকার হাট কবে বসে জানি না, কোনো লোকজনও দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞেস করব। বাট এনিওয়ে, বেশ সুন্দর। দেখুন গ্রামের হাট, তার ছাউনি, স্ট্রাকচার ভারী সুন্দর। পরন্ত বিকেলে ভারী সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে 4:10, একদম ডট। তাহলে চলুন এখনো যাক কাকড়াঝোড়ের পথে, আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি রাস্তায় অপেক্ষা করছে। আসুন। যেতে যেতে কাকড়াঝোড়ের পথে আবার দাঁড়িয়ে পড়লাম। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নাম না জানা রাস্তা দিয়ে চলেছি। জানি না ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি কিনা, আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্রস করে চলে এসেছি কিনা। প্রত্যেকটা আনাচে কানাচে মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। জঙ্গলের শাল, মহুয়া, পিয়ালের বন, আর নিস্তব্ধতা চারিদিকটা, আর কালো পিচের রাস্তা, খুব কম ট্রাফিক যায়।
তাহলেও কালো পিচের রাস্তা। আর জঙ্গলের মানে একটা সুন্দর অনুভূতি এখানে এসে আমরা পাচ্ছি। অসাধারণ দারুণ অভিজ্ঞতা লাগছে। ঠান্ডাটা সত্যি কমে গেছে। ঠান্ডাটা থাকলে একদম 16 কলা পূর্ণ হতো আমাদের, বিশ্বাস করুন। এই মাঘ মাসে ঠান্ডা কেন যে নেই, কেন যে চলে গেছে, এটাকে প্রচন্ড মিস করছি। আদারওয়াইজ বাকি পুরোটা একদম ঢেলে 12 আনা একদম সফল। শুধু 4 আনা ঠান্ডাটা খালি অভাব অনুভব করছি। তো রাত্রিবেলা কাকড়াঝোড়ে পৌঁছে যদি ঠান্ডা পাই, ঠিক আছে, আপনাদেরকে সেটাও দেখাবো। কাকড়াঝোড়েও কিন্তু একদম অপরিচিত, স্বল্প পরিচিতই নয়, অপরিচিতই বলবো আমি, একটা হোমস্টেতে থাকবো। সেটা আপনাদেরকে দেখাবো, তার সন্ধান দেব। পপুলার কোনো হোমস্টেতে আমরা থাকবো না, যেখানে আজকে আমাদের রাতের আস্তানা হবে, বুক করেছি। তো যাই হোক, চলুন আবার এগোনো যাক কাকড়াঝোড়ের পথে। রাস্তা কিন্তু ভীষণভাবে এখন অফরোডিং হয়ে উঠেছে, ভয়ঙ্করভাবে। তো আপনারা যদি কেউ আসেন, খুব ভালো হয় যদি এসইউভি গাড়ি নিয়ে আসেন। আমরা তো হ্যাচব্যাক গাড়ি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাচব্যাক বা সেডান কিন্তু এই অফরোডিং এর জন্য, এই জঙ্গল সাফারির জন্য কিন্তু একদমই উপযুক্ত নয়। তবে আসতে পারেন, আমরা এসছি, গাড়ি থেকে নেমে পড়তে হবে বারে বারে, নেমে বারবার করে গাইড করে দিলে আর পাথর মাথর দিয়ে কোনোভাবে রাস্তার মতো তৈরি করে দিতে পারলে তবেই গাড়ি উঠবে। যাই হোক, চলুন। 5:45 বেজে গেল, মানে আমাদের অল্প একটু রাস্তা অতিক্রম করতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, কারণ গাড়ি জোরে যেতে পারছে না, কাঁচা রাস্তা আর অফরোডিং মারাত্মক পরিমাণে হচ্ছে। চলুন কাকড়াঝোড়ের দিকে আবার যাওয়া যাক। কিন্তু অসামান্য অভিজ্ঞতা হচ্ছে, মানে এক দারুণ অভিজ্ঞতা, রোমাঞ্চকর, মানে অপূর্ব। চলুন। এখন ঘড়িতে 5টা বাজতে 5, সূর্য প্রায় ডুবে গেছে, আবঝা আবঝা আলো হয়ে গেছে। তো গুগল ম্যাপ আমাদের যে রাস্তা দেখিয়েছিল তাতে ক্রমাগত অফরোডিং বাড়ছে, বাড়তে বাড়তে দেখুন এরকম রাস্তা। মানে এতটা অফরোডিং, আর এতটা এখন প্রায় বিকেল অন্ধকার হতে যাচ্ছে। তো তাই আমরা আমাদের এই হ্যাচব্যাক গাড়ি নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে পারছি না, দেখুন রাস্তার কন্ডিশন। তাই আমাদেরকে এখন বেশ কিছু কিলোমিটার ঘুরে যেতে হলেও যেতে হবে, আমরা বাধ্য। তাই যাই হোক, এটুকুই দেখাতে পারলাম। ভারী অ্যাডভেঞ্চারাস, প্রচন্ড অ্যাডভেঞ্চারাস। হয়তো বড় এসইউভি হলে, মাহিন্দ্রা থর এই জাতীয় গাড়ি হলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু আমাদের এই হ্যাচব্যাক গাড়ি নিয়ে আমরা রিস্ক নিতে পারছি না। তো যাই হোক, পৌঁছে দেখা হচ্ছে আমাদের আজকের কাকড়াঝোড়ের ক্যাম্পে। ওখানে গিয়ে বাকি কথা হবে। যাই, এখন আমরা এগোনো যাক। এখন আমরা অবশেষে ঘুরতে ঘুরতে, রাস্তা হারিয়ে, গাড়িকে আবার পেছন দিকে ইউটার্ন নিয়ে, পিচের রাস্তাকে ফলো করে করে, যাই হোক ম্যাপ কোনোভাবে কষ্ট করে পেয়েছি 2G-তে। তারপরে আমরা এখন চলে এসেছি কাকড়াঝোড়ের দিকে। আর কোনো রকম কোনো রিস্ক নিইনি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার। তো আপনারাও কিন্তু যদি কখনো আসেন, একটু সাবধানে সামলে আসবেন, পিচের রাস্তাকে ফলো করেই আসবার চেষ্টা করবেন। আর যদি এসইউভি থাকে, বড় চাকার গাড়ি থাকে, তাহলে আপনারা সেই রিস্কটা নিতে পারেন। তো এখন দেখুন আমরা চলে এসেছি সেই টেনিদার চার মূর্তির শুটিং এর স্পটের কাছাকাছি কাকড়াঝোড় এলাকায়। এই হচ্ছে সেই রাস্তা, ময়ূর ঝর্ণার পরে এই দিক দিয়ে আমার পেছন দিকে, মানে সামনের দিকে আর কি, ময়ূর ঝর্ণা, যেটা আমাদের পেছনে ফেলে এসেছি, আর সামনে কাকড়াঝোড়। এই হচ্ছে সেই রাস্তা। আর সামনে কাকড়াঝোড় যাওয়ার পথে ডান হাতে পড়বে সেই চার মূর্তির গেস্ট হাউস, গভর্নমেন্টের গেস্ট হাউস, যেখানে টেনিদারা ছিল, হাবুল পেলা ওরা ছিল। তাহলে চলুন, আমরা তো আজকে চার মূর্তির গেস্ট হাউসে থাকবো না, আমরা থাকবো আমাদের নিজেদের আমঝর্ণা হোমস্টেতে। তো সেখানেই যাওয়া যাক। ভারী সুন্দর রাস্তা, ছোট্ট ঘাটি রোড, বিউটিফুল, শাল পিয়ালের বনে ঘেরা, চারিদিকটা নিস্তব্ধ, নিরিবিলি, হালকা হালকা ঝিঝি পোকা ডাকছে। আর এতক্ষণ তো আমরা পাখিদের কলতান শুনেই এলাম। এগোনো যাক, বাকিটা কথা হচ্ছে আমাদের হোমস্টেতে গিয়ে। কেমন লাগছে? অবশেষে আমরা রাস্তা হারিয়ে আবার রাস্তাকে পুনরুদ্ধার করে পিচের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে 3.25 কিলোমিটার আমরা পৌঁছে গেছি কাকড়াঝোড়ে। আমরা আর বেশি বাকি নেই, আমাদের 3.25 সাড়ে 3 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে আমাদের আজকের হোমস্টেতে থাকার।
আর আমরা এখানে একটা তেমাথার মোড়ে এসেছি, দুবেলা কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, এখন একটু টি ব্রেক নেব বলে একটু দাঁড়িয়েছি। আর এই দিকের রাস্তাটা এই দেখতে পাচ্ছেন, যেটা চলে গেল সেটা চলে গেল কাঁকড়াঝোর হোমস্টের দিকে, যেখানে ওই চার মূর্তির শুটিং হয়েছিল, টেনিদা, হাবুল, পেলা এদের। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে চলে গেলেই একটু দূরে আপনারা কাঁকড়াঝোর হোমস্টে পেয়ে যাবেন, যেটা গভর্নমেন্টের। যাই হোক, তো আমরা তো ওখানে যাব না, থাকবো না। আর চারিদিকের লোকেশনটা দেখুন, যে কোনো গভর্নমেন্টের অ্যাকোমোডেশনের পজিশন, লোকেশন সব থেকে বেস্ট হয়, এটাও তার ব্যতিক্রম নয়। অসাধারণ। এখানে দেখছি সুলভ শৌচালয়েরও বানিয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। এটা খুব প্রশংসনীয় কাজ, খুব জরুরি একটা সার্ভিস। যাই হোক, আর আশপাশে সুন্দর একটা পরিবেশ, গাছপালা পড়ে, পাতা পড়ে বসন্তকালের মতন একটা আলাদা রূপ ধারণ করেছে। আর বসে দুদণ্ড নিরিবিলিতে আপনাদের প্রিয়জনের সঙ্গে কথা বলার জন্য বেঞ্চও পাতা হয়েছে দেখছি। তো সব মিলিয়ে মোটামুটি একটা মায়াবী পরিবেশ এই পড়ন্ত বিকেলের পরে। এখন তো ঘড়িতে বাজে 5:30, একটা অন্যরকম রূপ ধারণ করেছে। আর এই একটা ছোট্ট চায়ের দোকান এই তেমাথার মোড়ে, এখানেই আমরা এখন চা খাবো, তারপর আমরা আমাদের হোমস্টের দিকে এগোবো। তাহলে চলুন যাওয়া যাক আমাদের হোমস্টের দিকে, টি ব্রেক নেওয়ার পর। এখন আমরা আমঝর্ণা হোমস্টেতে সন্ধেবেলা পৌঁছে গিয়েছি। 6:30 বেজে গিয়েছিল, আমাদের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের একটু ফ্রেশ হতেও দেরি হয়েছে। তো যাই হোক, আমরা এইখানকার যিনি আর কি মেন চার্জে আছেন অরুণবাবু, তাকে আমরা বলেছি শালপাতা চিকেন করবার জন্য, কারণ কাঁকড়াঝোড়ে আসবো আর শালপাতা চিকেন খাবো না, তা তো হয় না। তো যাই হোক, অরুণবাবু শালপাতা চিকেন মাংসকে ম্যারিনেট করে কাঁচা শালপাতায় মুড়ে সেটাকে দড়ি দিয়ে বেঁধেছেন। আর তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে এই শালপাতাকে, চিকেনকে পোড়ানোর জন্য আগুন তো জ্বালাতেই হবে যেখানে। তো যাই হোক, আমাদের একটা ক্যাম্প ফায়ারিং এর ইচ্ছে হচ্ছিল, যদিও ঠান্ডা কম, কিন্তু যেহেতু এখন এটাকে আগুনে পোড়াতে হবে, তাই উনি আগুন জ্বালিয়েছেন। তো আমাদের এই এক কাজে দু কাজ হয়ে গেল। আসুন দেখাই কোন আগুনে নিয়ে গিয়ে এখন এই শালপাতা চিকেনগুলোকে পোড়ানো হবে। দেখুন, অরুণবাবু এখন এই আগুনের মধ্যে শালপাতা চিকেনটাকে রাখছে পোড়ানোর জন্য। প্রথম প্যাকেটটাকে দিয়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কিছুক্ষণ সময় তো লাগবে, তারপর আমরা খেয়ে অবশ্যই বলবো খেতে কেমন হয়েছে। আর আমরা 1 কিলোর অর্ডার দিয়েছি। 1 কিলো উনি আমাদের থেকে যে দামটা নিচ্ছেন সেটা হচ্ছে 550 টাকা। যাই হোক, আপনারাও যদি এখানে কখনো আসেন, এটা আপনারা অর্ডার করে খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর আমরা তো খেয়ে বলবোই কেমন লাগছে। আর মোটামুটি এইখানে যা পরিবেশ আছে, তাতে এই আগুনটাও খুব একটা খারাপ লাগছে না পোহাতে, মোটামুটি চলবে। ঠান্ডাটা যদিও কমে গেছে, তবুও ঠিক আছে। দেখুন, অবশেষে শালপাতা চিকেনকে বার করা হচ্ছে পোড়া শালপাতার মধ্যে থেকে। এটা অ্যাকচুয়ালি 3-4টে লেয়ারে থাকে, তার ভেতরে চিকেনটা থাকে। উপরের লেয়ারগুলো ঝলসে যায় এবং তার হিটে বাকি এই যে মাংস যেটা ভেতরে থাকে ম্যারিনেট করা, সেটা গ্রিলড হয়ে যায়। দেখুন, সামনে থেকে দেখাই, এই দেখুন শালপাতা চিকেন, একদম গরমা গরম ধোঁয়া উঠছে। কিভাবে বার করছেন উনি দেখুন। এরপর এটাকে লেবু, বিট নুন, পেঁয়াজ এগুলো দিয়ে সার্ভ করা হবে নিশ্চয়ই। যাই হোক, সেটা তখন আমরা খেয়ে বলছি একটু পরে। যাই হোক, এখন আমরা আমাদের এই টেন্টে এই শালপাতা চিকেনের আইটেমটা নিয়ে এসছি, গরম আছে। একটু লেবু অ্যাড করে খেয়ে দেখি কেমন লাগে এই শালপাতা চিকেন প্রিপারেশনটা। একটু বিট নুন দিয়ে দিই। যাই হোক, আমি একটা টুকরো চেখে দেখি। নরম, জুসি,
তবে আমরা যে নর্মাল যে কাবাবগুলো খাই চিকেনের, ঠিক সেরকম স্বাদ কিন্তু নয়। যেহেতু শালপাতায় পোড়ানো হয়েছে, তাই একটা পাতা পোড়া একটা ফ্লেভারের মধ্যে রয়েছে। তো যাই হোক, এটাও একটা অভিনব জিনিস। এটা ওই আমাদেরকে অরুণবাবু যেটা বললেন, এটা মূলত কিন্তু আদিবাসীদেরই খাবার ছিল আগে। তো রিসেন্টলি বছর দেড়েক দুয়েক হয়েছে এটা পর্যটকদেরকে দেওয়া হচ্ছে এবং পর্যটকেরা খাচ্ছেন। ন্যাচারালি আমরাও তার জন্যই খাচ্ছি আর কি, জেনে। তো এটা ভালো, খারাপ না, চলবে। তান্দুর ভাটিতে না তৈরি করা সত্ত্বেও সুন্দর একটা জুসি, নরম, খেতে বেশ সুন্দর। জাস্ট অসাম বলবো না, তবে ভালো। আর 1 কিলো আমরা নিয়েছি এই শালপাতা চিকেন। অরুণবাবু আমাদের থেকে এটা 550 টাকা দাম নিয়েছেন। ঠিক আছে, তো আবার দেখা হবে কাল সকালে, তখন বাদ বাকি কথা বলবো এবং পুরো হোমস্টেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, পুরো অ্যাকোমোডেশনটা। রাতের অন্ধকারে তো সম্ভব নয়, সকালবেলা কথা হচ্ছে। আজকে 2রা ফেব্রুয়ারি 2025, সরস্বতী পুজো, বাগদেবীর বন্দনা চারিদিকে চলছে। আর সেই সকালে আমি রয়েছি কাকড়াঝোড়ের ঠিক পাশের গ্রাম আমঝর্ণা গ্রাম, যেটা আমলাশোল পেরিয়ে একটুখানি। আপনাদেরকে দেখাই সেই রাস্তা, যেদিকটা কাকড়াঝোড়ের দিকে যায়, এই রাস্তাটা হচ্ছে এই দিকে। আর আমি যেদিকে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছন দিকটা আমঝর্ণা গ্রাম রাস্তা চলে গেছে এবং এই রাস্তা সোজা চলে গেছে ঝাড়খণ্ডের দিকে। তারপরে অফরোডিং আছে, গাড়ি যায় না। আর আমি যে ক্রসিংটাতে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, একটা ছোট্ট গ্রামের মতন দেখতে পাচ্ছেন, ছাগল ফাগল সব বসে আছে। এই রাস্তাটা একদমই একটা স্বল্প পরিচিত বা অলমোস্ট অপরিচিত একটা হোমস্টের দিকে। সেই হোমস্টেটার নাম হচ্ছে আমঝর্ণা হোমস্টে, যেখানে আমরা গতকাল রাত্রে, মানে 1 ফেব্রুয়ারি রাত্রে এসে উঠেছিলাম এবং এক রাত কাটিয়েছিলাম। চলুন আপনাদেরকে ওই হোমস্টে নিয়ে একটু পরিচয় করিয়ে দিই। কেমন, কিভাবে আসবেন, কত ভাড়া, কি কি ফেসিলিটি আছে, সেগুলো সব আমি আপনাদেরকে বলছি। এই রাস্তাটা দিয়ে ঢুকবেন, আর এর ঠিক পাশের রাস্তাটাই হচ্ছে সুপরিচিত কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে যাওয়ার রাস্তা। ঠিক তার পরের গলিটায় এসেই এই রাস্তা দিয়ে ঢুকে, এই জায়গাটা দেখে রাখুন, এই কালভার্টের মতন জায়গাটা, এই রাস্তা দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে হবে। গাড়ি চলে আসবে, 4 চাকার গাড়ি চলে আসবে, যেহেতু গ্রাম্য পরিবেশ। দেখুন, আমাদের এই আমঝর্ণা হোমস্টেতে ঢোকার অ্যাপ্রোচ রোড কিরকম একটা বন্য পরিবেশ। গাড়ি নিয়ে এলে এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে জাস্ট টার্ন নিতে হবে, আর পায়ে হেঁটে এলে আপনারা এই দিক দিয়েও চলে যেতে পারেন। তো আমি আপনাদেরকে গাড়ির রাস্তাটা দেখাচ্ছি, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন বা অটো করে তো নিশ্চয়ই আসবেন। ঘাটশিলা থেকে এখানে অটো চলে আসে। ঘাটশিলা কাকড়াঝোড়ে যেমন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তেমনি এই আমলাশোল বা আমঝর্ণা গ্রামেরও কিন্তু একই, এই গ্রামগুলো পাশাপাশি। তাই ঘাটশিলা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনারা ওখান থেকে অনায়াসে অটো নিয়ে বা গাড়ি বুক করে চলে আসতে পারবেন। এই ডান দিকের রাস্তাটা ঢুকে গেছে আমঝর্ণা হোমস্টের দিকে, আর আমার বাঁ হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পাসটা, এটাই হলো কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের ক্যাম্পাস। আসুন আমার সঙ্গে, আপনাদেরকে পরিচয় করাই আমঝর্ণা হোমস্টের সঙ্গে। এটাও নতুন, আমাদেরকে এদের মালিক যা বলল, বছর খানেকের একটু বেশি হয়েছে এই হোমস্টেটা হয়েছে। একদমই স্বল্প পরিচিতই বলা যায়, মানে অপরিচিতই ইনফ্যাক্ট। এইটা হচ্ছে ওদের বাড়ি, দেখতেই পাচ্ছেন প্রত্যন্ত গ্রাম্য পরিবেশের মধ্যে যদি কেউ ফিল নিতে চান এরকম জায়গার, আর এরকম লাকাইশিনি পাহাড় আমার বাঁ দিকে, তার পায়ে যদি কেউ রাত কাটাতে চান তাহলে অবশ্যই আসবেন এখানে। এইটা হচ্ছে ওদের বাড়ি, আর এই বাড়ির ক্যাম্পাসটা পেরোলেই ওদের হোমস্টেটা। পাওয়ার ট্রিলার চাষ করার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে ওদের কিচেন আমঝর্ণা হোমস্টের। কালকে রাত্রিবেলা এখানেই আমাদেরকে রান্না করে খাইয়েছিল, রান্না বান্নাগুলো খুব সুন্দর ছিল, ভালো ছিল। এখন আমাদের জন্য ব্রেকফাস্ট করছে ওরা।
দেখুন লুচি তরকারি প্রোভাইড করে ওরা সকালে ব্রেকফাস্টে। কেউ যদি খাটিয়াতে শোয়ার মজা নিতে চান সেটারও ব্যবস্থা আছে। আসুন, গাড়ি এখান দিয়েই যাবে, আমাদের গাড়িও এইভাবেই ঢুকিয়েছি। আচ্ছা, এই অটোগুলো কিন্তু ওদের নিজেদের, আপনারা যদি ফোন করে দেন ওরা কিন্তু অটো পাঠিয়ে দেয় ঘাটশিলা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে ছেড়ে দেওয়ার জন্য, দুক্ষেত্রেই। আর এইগুলো হচ্ছে, এই তিনটে হচ্ছে অ্যাটাচ বাথরুমওয়ালা টেন্ট, যেখানে আমরা ছিলাম তার মধ্যে একটিতে। আর এই আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এই বিশাল জায়গা জুড়ে আমঝর্ণা হোমস্টে। আমাকে এর যে মালিক অরুণ মুড়া বাবু যা বললেন, এটা 2 বিঘার একটু কম জমি নিয়ে এই হোমস্টেটা আছে। আগামী দিনে হয়তো আরো ডেভেলপ হতে পারে, যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে পপুলার হলে নিশ্চয়ই আরো বড় হবে, আরো ভালো ফেসিলিটি পাওয়া যাবে। আর এইটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, এইখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এটা ওদের ডাইনিং স্পেস। বা আপনারা নিজেদের টেন্টেও বসে খেতে পারেন, ওখানেও বারান্দার মতন আছে, এটা ওদের ডাইনিং স্পেস। আর এখানে আপনারা চাইলে অনায়াসে শীতকালে এলে ক্যাম্প ফায়ারিং করতে পারেন। আমরাও কালকে রাত্রিবেলা করেছিলাম, শালপাতা চিকেন এখানেই পোড়ানো হয়েছিল। আসুন এবার আপনাদেরকে আসল অ্যাকোমোডেশন যেটা আমরা যেখানে ছিলাম সেটা দেখাই। পরপর 3টি টেন্ট উইথ অ্যাটাচ বাথরুম, আর এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেই ব্যবস্থাটা ওনারা করেছেন। আসুন আপনাদেরকে ঘরগুলো দেখাই। এই হচ্ছে টেন্টের ভেতরের অ্যাকোমোডেশন। 2জন 4জন অ্যাডাল্ট একদম আরামসে শুতে পারবে, স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা নিয়েও শোয়া যাবে আরামসে, কিং সাইজ বেড। আর এখানে ফোন টোন চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্ট আছে, লাইট ফাইট জ্বালানোর জন্য সুইচ আছে। এখানে একটা লোহার স্ট্রাকচারের আলনার মতো করা আছে, আর এখানে হুক লাগানো আছে জামা প্যান্ট ঝোলাবার জন্য। এই মোটামুটি সবুজ কার্পেটের মতন দেওয়া আছে, আর ডাস্টবিন একটা দেওয়া আছে, একটা সেন্টার বা টি টেবিলের মতন যাই বলুন আছে। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে। এইটা হচ্ছে ওদের এই টেন্টের অ্যাটাচ বাথরুম, যেটা কিনা এই টেন্টে থাকার সব থেকে বড় একটা সুবিধা। এই দেখুন সেই অ্যাটাচ বাথরুম, গিজার আছে, গরম জলের অসুবিধা হবে না, শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড, আর ছোট্ট একটা বেসিন রয়েছে, আর একটা আয়নাও রয়েছে। এইটুকুই হয় মোটামুটি টেন্টের বাথরুমের স্পেস, খুব বড় তো হয় না, আশা করাও ভুল। জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। তো এই হচ্ছে এই আমঝর্ণা হোমস্টের টেন্টের অ্যাকোমোডেশন, যেটা আমি আপনাদের দেখালাম। আর আসুন আপনাদেরকে এই আমঝর্ণা হোমস্টের যিনি মালিক অরুণ বাবু, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আপনারা যদি কেউ আসেন কিভাবে বুক করবেন, কার সঙ্গে কথা বলবেন। অরুণ বাবু একটু আসুন। ইনি হচ্ছেন অরুণ বাবু, ইনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে এখানে এসেছিলাম, কালকে রাত্রিবেলা ছিলাম। তো এর এই অ্যাকোমোডেশনের ভাড়াটা যদি আপনি একটু বলেন, কিভাবে ভাড়া দেন আপনি? মানে এটা তো অনলাইনের মধ্যে ভাড়া হয়, আচ্ছা অনলাইনের মধ্যে বুকিং হয়ে যায়। তারপরে ওই ভাড়া তো আমাদের আগে ছিল আর কি ওই 1600 টাকা, আচ্ছা কিন্তু এখন সেটা চেঞ্জ করে এখন সেটা ওই পার হেড 1200 টাকা করে নেওয়া হয়। পার হেড পার ডে? হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে? হ্যাঁ, খাওয়া দাওয়া সবই মিলি। আচ্ছা, খাবার কবেলার খাওয়া দাওয়া দেবেন? খাবার মেনুতে থাকে ওই দুপুরে মাছ ভাত ডাল সবজি আচ্ছা চাটনি পাঁপড়, আচ্ছা আর ওই সন্ধ্যেবেলায় স্ন্যাক্স থাকে। তারপরে রাত্রের বেলায় মাংস, কেউ যদি বলে রুটি খাবো তাহলে রুটি হবে, আচ্ছা নাহলে ভাত হবে। আচ্ছা। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স কি দেন, মানে আপনারা কি পকোড়া? হ্যাঁ, ওই ভেজ পকোড়া, তার সঙ্গে কিছু মুড়ি। মুড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তারপরে- রাত্রিবেলা ডিনারে কি রুটি ভাত যে যা চাইবে? হ্যাঁ, যে যা চাইবেন। দুপুরবেলাও কি তাই? হ্যাঁ। আচ্ছা। আর ব্রেকফাস্টে আপনারা কি দেন? ব্রেকফাস্ট ওই পুরি থাকে, তরকারি থাকে, আচ্ছা হ্যাঁ, ডিম সিদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এটা হচ্ছে পার হেড পার ডে 1200 টাকা। হ্যাঁ। আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো, অরুণ বাবুর ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। আপনারা যদি কেউ চান এখানে আসতে, তো আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারবেন। আমার ফোন নাম্বার হচ্ছে ওই 6290015132। আচ্ছা বেশ,
তবু আমরা আপনাদেরকে নাম্বারটা প্রোভাইড করে দেবো। হ্যাঁ। আর এখানে আসার উপায় নিয়ারেস্ট ওই- রেলওয়ে স্টেশন একটু বলে দেন। হ্যাঁ, ওই যদি যারা ট্রেনে আসে হুম। তারা ওই ঘাটশিলাতে নেমে, হয়তো কেউ যদি ঘাটশিলার অটোতে আসে হুম হুম। তাও আসা যাবে, না হয় আমরা কন্ট্রাক্ট করলে আমরা এখান থেকে অটো পাঠিয়ে দিই। আচ্ছা। তারপরে এখানে এসে যারা হয়তো থেকে যায় তারা হয়তো সাইড সিনে যায়। ঠিক। তারা সাইড সিনের জন্য এখানে অটো ফটো বা 4 চাকা গাড়ি পাওয়া যাবে। সেগুলো আপনারাই দিয়ে দেবেন। হ্যাঁ আপনার সঙ্গে যোগাযোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি ঘাটশিলা স্টেশন থেকে এখানে আসতে কত টাকা অটো ভাড়া? ওইটা অটো অটো আমাদের এখানে অটো যদি হয় তাহলে 600 টাকা নেই, আচ্ছা আচ্ছা। আর যদি ঘাটশিলার অটোতে হয় তাহলে 700-800 কি নিয়ে নেবে। আর অটোতে যদি কেউ সাইড সিনে যায় আর কি হ্যাঁ, সাইড সিনে গেলে ওই ধরুন 7টা সাইড সিন দেখাবে, ওই কত 1600 টাকা নেবে। আচ্ছা, মানে ওই মানে বেলপাহাড়ি অবধি? হ্যাঁ, বেলপাড়ি। আচ্ছা, মানে কাকড়াঝোড় বেলপাহাড়ি সবটাই মিলে হ্যাঁ। যা যা মানে বিখ্যাত জায়গা আছে সবকটাই হ্যাঁ, জায়গা, সবকটা ঢাঙ্গি কুসুম হ্যাঁ এগুলো সব। সবই যতগুলো সাইড সিন আছে আর কি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তো আপনারা মোটামুটি আমঝর্ণা হোমস্টে, এই স্বল্প পরিচিত হোমস্টে সম্পর্কে মোটামুটি তথ্য জানতে পারলেন ডিটেলসে। আমি আশা করি পুরোটাই দিতে পেরেছি। তো যদি কেউ পাহাড়ের কোলে, লাকাইশিনি পাহাড়ের কোলে গ্রাম্য পরিবেশে 1 রাত বা 2 রাত কাটাতে চান, অবশ্যই অরুণ বাবুর সঙ্গে যোগাযোগ করে এই আমঝর্ণা হোমস্টেতে এসে থাকতে পারেন। ভালো লাগবে, আমাদের তো খুব ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমাদের এই তথ্যটি আপনাদের ভালো লাগে থাকে তো নিশ্চয়ই আমাদের এই জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। অরুণবাবু, আপনাকে অজস্র ধন্যবাদ। তাহলে আপনারা দেখলেন এতক্ষণ ধরে, কালকে যেহেতু রাত্রিবেলা আমরা ঢুকেছিলাম আমঝর্ণা হোমস্টেতে কাকড়াঝোড়ে, আমাদের হোমস্টের লোকেশন, তার রেট, কিভাবে আসবেন যাবেন এবং তার চার্জ, সমস্ত কিছুই। যাই হোক, আমরা এখন এই হোমস্টে চেক আউট করে বেরিয়ে যাব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আরো বেশ কিছু ইন্টারেস্টিং স্পট আমি আপনাদেরকে দেখাবো এই কাকড়াঝোড়, আমঝর্ণা এবং আমলাশোল রিলেটেড। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নমস্কার।